পার আওয়ার, অর্থাৎ 0.5 ডিগ্রি হচ্ছে চাঁদের এই সাইজ। 1 ঘন্টায় এই চাঁদ যতদূর যেখানে আছে 1 ঘন্টার পরে তার মানে এইটা অন্যভাবে একটা করা যায়। এটা এই লুনার অকাল্টেশন স্পাইকা এখানে একটা দেওয়া হয়েছে, সবসময় যে অকাল্টেশন ঘটবে এরকম তো কথা নয়। তো সেক্ষেত্রে করা যায় একটা ছোট্ট টেলিস্কোপ নিয়ে এটা করা যেতে পারে। একটা ছোট্ট টেলিস্কোপ নিয়ে যে তার এখানে একটা ক্রস ওয়্যার ফিক্সড করলাম, ফাইন্ডাস্কোপ দিয়েও হবে, এবং ওইখানে এবং লক্ষ্য রাখতে হবে যে পুরোটা যেন ওই ফিল্ডের মধ্যে থাকে। তো এবারে যদি দেখি যে আমার ফিল্ডের সাপেক্ষে চাঁদটা এই ডান দিক বরাবর যাচ্ছে, মানে এই ডান দিকে বেরিয়ে যাবে, তাহলে আমি কি করলাম এই ডান দিকে এইখানে ফিক্সড করে রাখলাম ক্রস ওয়্যারটাকে। তাহলে একটা সময় পরে, এবং টেলিস্কোপকে আর ঘুরাচ্ছি না, টেলিস্কোপ একদম নির্দিষ্ট জায়গায় আছে। তারপরে যখন দেখবো যে চাঁদের এই উল্টো দিকের জায়গাটা এই ক্রস ওয়্যারের কাছে চলে এসছে, অর্থাৎ এই টেলিস্কোপ ফিল্ডের বাইরেই চলে গেছে, আর এই ক্রস ওয়্যারের জায়গায় এই এদিকে উল্টো দিকে পৃষ্ঠটা এসে, উল্টো দিকে পৃষ্ঠ নয় মানে এই দ্বিমাত্রিক তলের কথাই বলছি, জাস্ট এই অংশ আর এদিকে স্পাইকারা যেখানে আছে, তো এই অংশে চলে গেলে তাহলে এই একটা আমার ছোট টেলিস্কোপ মধ্যে ক্রস ওয়্যার আছে, সেই ক্রস ওয়্যারটায় ডান দিকের এই অংশটি ছুঁয়েছিল, আর একটা সময় পরে বাম দিকের অংশ ছুঁলো, তাহলে কত ডিগ্রি শিফট করলো সেইটা কিন্তু আমি ওই হিসাব করতে পারি, এবং সেটা কত সময় হলো সেটা ঘড়ি ধরে আমি একইভাবে এটা বলা হলো। এবারে এক্সপেরিমেন্ট 7 সেটাও খুব সহজ হলেও এটা একটা প্রফেশনাল হিসাবে লোকজন এই কাজটা করেন, ভ্যারিয়েবল স্টার অবজারভার। তো ভ্যারিয়েবল স্টারের ক্ষেত্রে কিছু নক্ষত্র আছে যাদের উজ্জ্বলতা বাড়ে কমে, এবং তার বহু কারণ আছে। এখানে একটা সুপারনোভার কথা বলা থাকে, কখনো বাইনারি থাকে, মানে অর্থাৎ আমাদের চোখে আমরা যেখান থেকে দেখছি সেখানকার সাপেক্ষে দুটো নক্ষত্র অবস্থান পাল্টালে তাদের মোট উজ্জ্বলতা বাড়তে পারে কমতে পারে, এরকম বিভিন্ন এক্লেসিভ বাইনারি বহু রকমের এখানে যে ভ্যারিয়েবল স্টার গুলো থাকে তাদেরকে আমরা অবজার্ভ করতে পারি। এর জন্য কিন্তু খুব বড় টেলিস্কোপের খুব একটা দরকার হয় না, কিন্তু দরকার হয় যেটা হচ্ছে যে একটা কম্পারিজন চার্ট দরকার হয়, সেই চার্টটা দুটো সাইডে পাওয়া যায়। অ্যাকচুয়ালি চার্ট বলতে আকাশের যে নক্ষত্রগুলো আছে তার একটা মান দেওয়া হয়েছে, সব থেকে উজ্জ্বল নক্ষত্র থেকে শুরু করে পরপর যত নক্ষত্রগুলো যাবে, মানে নক্ষত্রগুলোকে দেখানো হবে তাদের উজ্জ্বলতার ভিত্তিতে 1 2 3 4 5 6 করে চলতে থাকবে। অর্থাৎ খালি চোখে আমরা খুব আকাশ পরিষ্কার থাকলে 6 ম্যাগনিটিউড পর্যন্ত দেখতে পাই, বা কি 7 দেখতে পারি খুব যদি পরিষ্কার থাকে, 8 9 ম্যাগনিটিউডের নক্ষত্র খালি চোখে দেখা যায় না। তো সেইগুলো হিসাব নিকাশ করতে গেলে একটু বড় ধরনের টেলিস্কোপ লাগতে পারে, কিন্তু মোটামুটি সাধারণ মানের টেলিস্কোপ দিয়ে এই কাজটা সবাই করেন। তো এর জন্য কিন্তু চার্ট দরকার, এরকম একটা চার্ট পাওয়া যায়, এটা AVSO সাইটে, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ভ্যারিয়েবল স্টার অবজারভার, এরকম একটা চার্ট আছে। সেই চার্টে প্রথমে দেখলে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটা অদ্ভুত না, এখানে একটা দশমিক মিসিং আছে, দশমিক নেই, দশমিক থাকে না এই চার্টে। অর্থাৎ এই 700 লেখা আছে, এটা অ্যাকচুয়ালি 6.7, 82 লেখা আছে 8.2, 105 আছে সেটা 10.5 ম্যাগনিটিউডের স্টার। এবারে যেটা হবে আশেপাশে এইগুলো দেয়া থাকে, একটা অজানা স্টারের ম্যাগনিটিউড দেখতে বলা হয়। এবারে এই যে সাইজ না, এই সাইজটা হচ্ছে খুব ব্যাপার, মানে এটা অনেক বহু আগে থেকে এইসব চার্টের কাজ করা হয়, যেখানে এই সাইজটা কিন্তু এই যে 82 মানে এটা 8.2, এটার থেকে 67 বা 6.7 ম্যাগনিটিউড বড় বলে বোঝাচ্ছেন, ব্রাইটনেসটা বেশি, উজ্জ্বলতা বেশি। তাহলে এই আশেপাশে এইসব নক্ষত্র থেকে হয়তো আইডেন্টিফাই করে দেওয়া হলো যে এই যে আরো চিহ্ন দেওয়া আছে, এই নক্ষত্রটা একটা বাইনারি স্টার। তাহলে এর সাইজ অনুযায়ী কার থেকে বড় আর কার থেকে ছোট এইগুলোকে তুলনা করে এর একটা উজ্জ্বলতা প্রকাশ করতে হয়। যে এই যে যেমন এখানে 10.1, আমি ভাবলাম 10.1 লেখা নেই এখানে, এটা আমার কাছে অজানা, তাহলে আমি দেখছি এটা 6.7 এর থেকে ছোট, তার মানে এর ব্রাইটনেস কিন্তু অনেক কম। আবার দেখতে পাচ্ছি এইখানে আমাকে রেফারেন্সে দেওয়া আছে 124, 12.4, তার থেকে অনেক বড়। তাহলে এইগুলো তুলনা করে শিখতে হবে, যারা কলেজে পড়ে তাদের ক্ষেত্রে খুব ভালো, যারা আমরা শিক্ষিকা আছেন বা অ্যাস্ট্রোনমি কাজবাজ করেন আপনারা এই ব্যাপারটা দেখতে পারেন। এবং এই যে এই ওয়েবসাইটে কিন্তু ডিটেলসে দেওয়া থাকে এগুলো কিভাবে ভালো করে পড়া যায় এবং ভালো করে বোঝা যায় তার বিষয়ে, এবং সমস্ত রকমের চার্ট প্রোভাইড করা থাকে, করা হয়। আরো একটা চার্ট পাওয়া যায় এরকম,
হ্যাঁ, এখানে পয়েন্ট হিসেবে দেয়া থাকে। এটা ব্রিটিশ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের সম্ভবত, হ্যাঁ, তাদের চার্ট, তারা এইভাবে চার্টটা প্রকাশ করে। এটা সিগনাস কনস্টেলেশনের চার্ট। সেই চার্টে পয়েন্ট দিয়ে লেখা আছে। তার মানে এই যে এস লেখা আছে, এটা একটা ভ্যারিয়েবল স্টার। তো এর আশেপাশে এগুলো দেখে বুঝতে হয় এর আজকে এই কার কাছাকাছি হচ্ছে। একদিন দেখা গেলো এটা খুব বড় লাগছে আমাকে, তখন আমি বললাম যে তা 8.5 এর কাছাকাছি যাচ্ছে। আশেপাশে 5-6টা বিভিন্ন সাইজের যে নক্ষত্রগুলো আছে তাদের সাপেক্ষে দেখতে হবে জিনিসটা। এই একটা চার্ট। যাই হোক, এখানে এগুলো চার্ট পাওয়া যাবে, এগুলো খুব সহজে পাওয়া যাবে। এখানে খুব বিশেষ দেখার কিছু নেই, এগুলো পাওয়া যাবে ওয়েবসাইটে যেতে হবে। এই যে এই দুটো ওয়েবসাইট আছে, বিবিএ ব্রিটিশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন, আর একটা এএফবিএসও আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ভেরিয়েবল স্টার অবজারভার। এই দুটো ওয়েবসাইটে ডিটেলসে আরো বহু তথ্য আছে, ভিডিও ফুটেজ থাকতে পারে, সবকিছু আছে কিভাবে কাজ করা যায়। এবং এরা যারা কাজটা করে তাদেরকে ডেটা পাঠাতে বলে যে আজকে কি দেখা হলো। সেই ডেটা পাঠালে ওরা একটা রেকগনিশন দেয়, সার্টিফিকেট দেয়। ফলে এটা একটা ভালো কাজ, মানে এক্সপেরিমেন্টাল লেভেলে অনেকে করে। এবারে এইটা আমার একটা নিজস্ব আইডিয়া। এটা যারা আপনার সিনিয়ররা আছেন, আপনারা এটা আমাকে বিষয়টা যদি বলতে থাকে বলতে পারেন। এটা আমি একটা 5 এক্সপেরিমেন্ট করেছিলাম একটা ইউটিউব চ্যানেল, আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেলে, আপনারা জানেন। তো এখানে 5 এর একটা অ্যাপের লাইট সেন্সর, মানে ফোনে, যে কোনো ফোনে লাইট সেন্সর থাকে স্মার্টফোনে। তো সেই লাইট সেন্সরকে কাজে লাগিয়ে সেই সেন্সরটা সেই আইপিসের মাথায় ধরে আমি কিন্তু এই লাক্স মিটারের সাহায্যে আমি দেখলাম যে আমি জানি যে একটা 1 ম্যাগনিটিউডের স্টার, আমি একটা জানি যে একটা 3 ম্যাগনিটিউডের স্টার। আমি প্রথমে 3 ম্যাগনিটিউড স্টারের কাছে নিয়ে গেলাম, আইপিসের উপরে রাখলাম, তার একটা লাক্স কত, ব্রাইটনেস, সেটা দেখলাম। যেগুলো জানি সেগুলো এখানে দেখলাম। এবার যেটা জানি না সেটা, বা যেটা ভ্যারিয়েবল স্টার, সেটা দেখলাম। প্রত্যেকদিন নোট করে যাচ্ছি কবে 70 হচ্ছে, কবে 75 হচ্ছে, কবে। অর্থাৎ এটা একটা কিন্তু যদি আমরা এটাকে সুন্দরভাবে কাজ করতে পারি, এটা একটা বেশ চোখে দেখে ব্রাইটনেস মেজারের থেকে এটা একটা প্র্যাকটিক্যালি সেন্সরের সাহায্যে মেজার করা, এটা একটা বিশাল ব্যাপার বলে মনে হয় আমার। তো এটা কিন্তু করা যেতে পারে। এবং হ্যাঁ, এবার এইখানে প্রশ্ন থাকলে অবশ্যই আমরা শেষে আলোচনা করব। এবারে যে এক্সপেরিমেন্টটা হচ্ছে এক্সপেরিমেন্ট 8, এটা কতগুলি ফিল্টারের ছবি দেওয়া আছে। ফিল্টারের নিচে একটা ছবি দেওয়া আছে, সেই ছবি হচ্ছে বিভিন্ন নক্ষত্রের ছবি। এবং এই ছবিটা তোলাটা খুব একটা সহজ কাজ নয়, এরকম ছবি তোলা মুশকিল হয়। কিন্তু ডান দিকের যে ছবিটা, এই যে ছবি, এইটা অনেক সময় চোখের সাহায্যে বোঝা যায়। এই যে কোনটা একটু বেশি নীলাভ লাগছে, কোনটা একটু হলুদ মতো। আমরা এখন অ্যান্টারিস দেখা যাবে দক্ষিণ আকাশে, দেখবো এরকম অনেকটা। তো আবার সিরিয়াস লুব্ধক যখন উঠবে তখন দেখবো অনেকটা এরকম। তো বিভিন্ন স্টার আছে, এই ভিজুয়ালাইজেশনটা দেখা যায়। তো সেক্ষেত্রে এইটা দেখে আমরা ফিল্টার দিয়ে দেখতে পারি। এই কাজটা আমরা এক্সপেরিমেন্টালি করতে পারি, চোখে তো দেখলাম। ফিল্টারের সাহায্যে আমি দেখলাম যে একবার ব্লু দিলাম, একবার রেড দিলাম, একটা RGB যাকে বলে, রেড, ব্লু, গ্রিন, 3টে ফিল্টার। এখানে এক্সট্রা হলুদ দেওয়ার দরকার নেই। ওই 3টে ফিল্টার দিয়ে আমরা কিন্তু দেখতে পারি যে রেড দিলে তার মানে উজ্জ্বলতা বেশি, কি ব্লু দিলে বেশি। যদি দেখা যায় যে ব্লু ফিল্টারে লাইটটা বেশি আসছে, যেখানে রেড ফিল্টার তুলনামূলক কম আসছে, তো সেক্ষেত্রে বুঝতে পারি যে ব্লু লাইটটা কিন্তু বেশি আছে, ব্লু ভাগটার মধ্যে বেশি আছে। সেক্ষেত্রে কিন্তু তার এই টেম্পারেচার গুলো জানতে পারি, যে নিচে বিভিন্ন নক্ষত্রের যে উষ্ণতা গুলো, সেই উষ্ণতা গুলো কিন্তু আমরা জানতে পারি। হ্যাঁ, মোটামুটি ধারণা করতে, অবশ্যই এটা প্রায় বলতে হয়। তার কারণ এগুলো শুধু এই উষ্ণতা মাপার জন্য একটা ইনস্টিটিউটে গবেষণা হয়ে যাচ্ছে, তারা গবেষণা করছেন। বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করছেন, সফটওয়্যার ব্যবহার করছেন। সেক্ষেত্রে আমাদের হাতে কিছু নেই, কিন্তু যেটা আছে সেটা দিয়ে এই কাজটা করতে অসুবিধা কোথায়? একটা ফিল্টারের দাম কত নেবে? আর ওই যে 3টে ফিল্টার মিলেই হয়তো দেখা যাবে, মানে হয়তো 1200-1400 টাকা নেবে। তার বেশিও নিতে পারে, সস্তার ফিল্টার গুলো বলছি আমি। তো সেইগুলো দিয়ে আর একটা ফোনের সাহায্যে, লাক্স মিটারের সাহায্যে, কিংবা চোখে দেখে, চোখে এই ব্যাপারটা দেখে আমরা কিন্তু একটা ধারণা করতে পারি যে এই তারাটার উষ্ণতা কত। মানে খুব সহজে, যদি এটা লাল নক্ষত্র হয় তাহলে এখানে যদি আমি ব্লু ফিল্টার দিই, এটা পুরো কালো দেখাবে, লাইট আসবে না। আবার যদি ব্লু হয় তাহলে ব্লুতে লাল ফিল্টার দিলে পুরো কালো আসবে, কিন্তু ব্লু দিলে বেশ উজ্জ্বলতা দেখাবে।
তো এই কাজটাই করবো আর কি। ঘুরিয়ে ফিরিয়ে মিশিয়ে মিশিয়ে দেখা হবে যে বিভিন্ন নক্ষত্র কিরকম বিভিন্ন ফিল্টারে দেখায়। তো এই কাজটা কিন্তু সুন্দরভাবে করা যায়, যে কেউ করতে পারে, ছাত্রছাত্রী থেকে শুরু করে অ্যামেচার অ্যাস্ট্রোনমার সবাই করতে পারে কাজটা। এইটা একটু অ্যাডভান্স স্টেলার স্পেকট্রোস্কোপি। একটা স্পেকট্রোমিটারের দাম কিন্তু খুব অনেক হয়। তো এই স্টেলার স্পেকট্রোস্কোপি করতে গেলে বিভিন্ন ইনস্টিটিউটে যেতে হয়। নিজে করতে গেলে তাহলে দেয়া হয়েছে কেন? নিজে যদি করতে পারবো না তাহলে আজকের আলোচনায় এটা আলোচনা করা হচ্ছে কেন? না, আলোচনা করা হচ্ছে এই কারণে, এই কাজটি করা যেতে পারে খুব এই যে ছবিটা, এই ছবিটা তো একটা এটা কিন্তু রিয়েল ছবি নয়। এগুলো এগুলো কোনটাই রিয়েল নয়। তো এরকম একটা ছবি পাওয়া যেতে পারে যদি আমরা একটা টেলিস্কোপের আইপিসে একটা গ্রেটিং রেখে দিই। একটা গ্রেটিং, যারা ফিজিক্সের ছাত্র তারা জানবে, গ্রেটিং অনলাইনে অ্যামাজনে কিনতে পাওয়া যায়। গ্রেটিং এ এই ধরনের একটা স্পেকট্রা পাওয়া যায় যেখানে কিন্তু অ্যাবজর্পশন স্পেকট্রা, একটু বড়দের জন্য এই ব্যাপারটা বুঝতে সুবিধা হবে, ছোটরা অ্যাবজর্পশন স্পেকট্রা হয়তো এখনো বুঝবে না। কিন্তু এই অ্যাবজর্পশন স্পেকট্রা এই পদ্ধতিতে বোঝা যাবে না হাই রেজলিউশন টেলিস্কোপ ছাড়া। ছোটখাটো টেলিস্কোপে এইরকম দেখা যেতে পারে যে এই ব্লু রেঞ্জটা বেশি না রেড ও এরিয়াটা বেশি, সেইগুলো কিন্তু বোঝা যায় এবং ছবি তোলা যায়, খুব সুন্দর ছবিও আসে। তো এই গ্রেটিং দিয়ে একটা চেষ্টা করা যেতে পারে যে স্পেকট্রা গুলো মানে কোন একটা সিরিয়াস উজ্জ্বল নক্ষত্র সিরিয়াসে টেলিস্কোপটাকে নিয়ে যাওয়া হলো, সিরিয়াসের দিকে ফোকাস করে, মানে তার সিরিয়াসের দিকে মুভটা করে আমি আইপিসে দেখতে পাচ্ছি, আইপিসের মাঝখানে সিরিয়াসের প্রতিবিম্ব ছবিটা দেখতে পাচ্ছি। বাস তার উপরে গ্রেটিং দিতে হবে এবং অবশ্যই সেন্ট্রাল যে ফ্রিঞ্জ আসবে, মানে গ্রেটিং এর সোজাসুজি উপরের দিকে তাকালে কিন্তু পুরোটাই সাদা দেখাবে। কিন্তু আমি একটু কাজ হয়ে যদি অন্যদিকে দেখি, যারা গ্রেটিং সম্পর্কে জানে যে গ্রেটিং এর মাঝখানটা ছাড়া বাকি যে লাইন গুলো আছে সেন্ট্রাল ম্যাক্সিমা ছাড়া বাকিগুলোতে এই ধরনের স্পেকট্রা পাওয়া যায়। একবারে শেষের দিকে পাওয়া যায় না, 2 নম্বর বা 3 নম্বর স্পেকট্রাটা দেখলে এরকম একটা ছবি পাওয়া যেতে পারে। আর এইটা হচ্ছে এরকম স্পেকট্রোস্কোপি যেরকম হয়, সে তারা এরকম খুব, তারাও গ্রেটিং দিয়ে করে, কিন্তু তারা প্রথমত হাই রেজলিউশন একটা টেলিস্কোপ লাগে, আর দ্বিতীয় হচ্ছে স্পেকট্রোমিটারটা যতটা সম্ভব লো অ্যাবজর্পশন এইগুলো দেখা হয় আর কি। অনেক বিষয়গুলো দেখা হয়, গ্রেটিং রেজলিউশন বেশি, এইসব দেখে দেখে খুব মানে এই যে স্পেকট্রোস্কোপ যে টেলিস্কোপের জন্য যেগুলো, সেগুলো বেশ দামি হয়, বেশ অনেক দামি হয়, টেলিস্কোপের থেকে অনেক বেশি দাম হয়। তো সেইটা এখন এই বিষয়ে আমরা আলোচনা করছি না। রেটিং দিয়ে আমরা একটা ভাবার চেষ্টা করছি। আর যদি স্পেকট্রোস্কোপি কিনে আনা যায়, স্পেকট্রোস্কোপ কিনে আনা যায়, যে আমি হ্যাঁ বাড়িতে আমার অনেক দিন ধরে এই ছোটখাটো টেলিস্কোপ দিয়ে অনেক কিছু করছি, আমি চাইছি যে বাড়িতে বসে আরো একটু ভালো কিছু করতে, তখন স্পেকট্রোস্কোপ কিনে আনা যেতে পারে। কিনে এনে যদি 10 ইঞ্চি ব্যাসের টেলিস্কোপ হয়, তো এরকম যদি নিউটনিয়ান কিংবা 6 ইঞ্চি ব্যাসের যদি রিফ্র্যাক্টর টেলিস্কোপ হয়, তাহলে কিন্তু এই ধরনের একটা স্পেকট্রা, এই অ্যাবজর্পশন স্পেকট্রা গুলো পাওয়া যায়। এবং এই অ্যাবজর্পশন স্পেকট্রা থেকে কি বোঝা যায় না, এই নক্ষত্রের বাইরের সারফেসে যেসব ধরনের গ্যাসিয়াস গ্যাস আছে, কিংবা এই নক্ষত্র যদি কোনো একটা নেবুলার পিছন দিয়ে থাকে, তাহলে নেবুলা দিয়ে আসার সময় এই অ্যাবজর্পশন স্পেকট্রা দেখা যাবে। তখন বুঝতে পারবো যে এই নেবুলার মধ্যে যে গ্যাসটা আছে সেই গ্যাসের মধ্যে কি কি মলিকিউলস আছে। হ্যাঁ, তো সেইগুলো যেমন এবং সেটা আমরা এখানে ল্যাবে বসে যে ধরনের স্পেকট্রা পেয়েছি তার সঙ্গে ট্যালি করা হয়, যে হাইড্রোজেন পেলে এরকম হয়, হিলিয়াম পেলে এই ধরনের অ্যাবজর্পশন স্পেকট্রা পাওয়া যায়, সোডিয়াম ভেপারের মধ্য দিয়ে লাইট পাঠালে এই ধরনের অ্যাবজর্পশন স্পেকট্রা পাওয়া যায়। এটা আসলে সোডিয়াম ডি লাইন, D1 D2 লাইন। তো এই ধরনের চার্ট আছে সবার কাছে, সেই চার্টের সাহায্যে তারা বিজ্ঞানীরা কিন্তু এই কাজটা করে থাকেন। এবং সফটওয়্যারও আছে, ফটওয়্যারে আবার এই চোখে দেখে ট্যালি করতে হয় না, সফটওয়্যারে ফেলে দিলে তারা কিন্তু ম্যাচ করতে পারে। সেগুলো খুব কস্টলি একটা ব্যাপার, কিন্তু আমরা ইনিশিয়ালি ভিজুয়ালাইজেশন বা ফটো তুলে তার অ্যানালাইসিস করতে পারি যদি রিজলিউশনটা খুব বেশি হয়। আর যদি বেশি না হয় তাহলে এমনি কন্টিনিউয়াস ওয়েভটা দেখতে পাবো, এই কালো কালো লাইনগুলো দেখতে পাবো না, এই ধরনের লাইন দেখতে পাবো। এবং সেখান থেকে যে ব্লু লাইটের রিজিয়নটা বেশি না রেড লাইটের রিজিয়নটা বেশি না গ্রিন বেশি হলুদ বেশি, সেগুলো বুঝতে পারবো। সেগুলো বুঝে আগে যে বিষয়টা বললাম, যে তাদের এই যে জায়গাটা, হ্যাঁ এই যে রিজিয়ন বেশি হবে তার ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হবে এবং সেটা ব্লু স্টার হিসেবে, এই যে এখানকার এটা একটু কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন তাদের ক্ষেত্রে এটা সুবিধা, ল্যামডা এমটি সমান কনস্ট্যান্ট এই উইন্স ডিসপ্লেসমেন্ট উইন্স ল। তো সেখান থেকে এই ওয়েভলেন্থ, যেহেতু ব্লু লাইট তার ওয়েভলেন্থ জানা আছে, তার সেখানকার টেম্পারেচার জানা যায়।
অর্থাৎ এই স্পেকট্রোস্কোপ থেকে টেম্পারেচার আর অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি থেকে সে তার বাইরের গ্যাস বা যে নেবুলার ভিতর দিয়ে আসছে সেই নেবুলার গ্যাস সম্পর্কে এই বিষয়গুলো ভালোভাবে জানা যায় এবং এটা বাড়িতে কিন্তু করা যাবে। এই এক্সপেরিমেন্টটা বাড়িতে করা যায়। কিন্তু একটু অ্যাডভান্স টেলিস্কোপ হলে ভালো। অ্যাডভান্স টেলিস্কোপে অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি ভালো দেখা যাবে এবং ট্র্যাকিং থাকলে আরো ভালো হয়। তবে না থাকলেও হবে কারণ এটা ট্র্যাকিং এর দরকার হয় না, তো ইনস্ট্যান্টলি একটা শট নিতে হয়। একটা ক্যামেরা দরকার হয় ভালো, যেটা কালার এই রেসপন্সটা নিতে পারে। এবারে শেষের দিকেই এসে গেছি। এবারে অনেকেই এখানে আলোচনা আছে যে আমার টেলিস্কোপটাই তো নেই। তাহলে কি এতক্ষণ গল্প শুনলাম, তাদের জন্য হতাশ হওয়ার কিছু নেই। তারা কিন্তু এই জুনিভার্স বলে একটা ওয়েবসাইট আছে। এই জুনিভার্সে প্রচুর প্রজেক্ট আছে, অ্যাস্ট্রোনমিও আছে, এমনকি বায়োলজি, হিস্ট্রি এবং বহু বিষয়ের উপরে কিন্তু এখানে প্রজেক্ট হয় ফ্রিতে খুব সুন্দরভাবে। কিন্তু ডেটা গুলো সব সায়েন্টিফিক ডেটা, বাইরে থেকে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন ইনস্টিটিউট থেকে সংগ্রহ করে এখানে ওয়েবসাইটে দেওয়া থাকে। তো এই universe.org তে লগ ইন করে বিভিন্ন ধরনের প্রজেক্টে অংশগ্রহণ করা যায়। কোনো বাউন্ডেড কিছু নেই, যখন খুশি করা যায়, যখন ইচ্ছা করা যায় এবং অনেকে খুব ভালো কাজ করে থাকেন। তার পেপার কিছু প্রজেক্টে পেপার পাবলিকেশনও করা যায়। তো এইটা universe.org দিয়ে গেলেই এই একটা পেজ চলে আসবে। খুব সুন্দর সুন্দর জায়গা এটা। এছাড়া আরেকটা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ক্যাম্পেইন, যেটা আইএএসসি, এটা আগে অনেকে এখানে যারা উপস্থিত করেছেন। এই অ্যাস্ট্রোনমিক্যাল সফটওয়্যারটা এখানেই ক্লিক করে ইনস্টল করতে হয়। বাকি এখানে ভিডিও থাকে, ইউটিউবে অনেক ভিডিও আছে। তো সেইগুলো কিন্তু থাকার মাধ্যমে যুক্ত থাকা যেতে পারে। অর্থাৎ কেউ একটা অ্যাস্ট্রোনমি কাজ করতে চাইছে, টেলিস্কোপ নেই, সেও কিন্তু এগুলো করতে পারে। তো এই ছিল আজকের আলোচনা। এখানে ইন্ডিয়ার একটা রেডিও টেলিস্কোপের যেটা নিয়ে কাজ হয়, র্যাড অ্যাট হোম, প্রফেসর আনন্দ হোতা উনি দায়িত্ব নিয়ে কাজটি করছেন। ওনার অনেক ছাত্রছাত্রী আছে এবং পদ্ধতি হচ্ছে এখানে যে আরজিবি মেকার বলে ট্যাব আছে, এই ট্যাবে আসলে এটা ফেসবুক এই একটা সুন্দর সিটিজেন সায়েন্স প্রোগ্রাম, যেখানে ফেসবুকের থ্রুতে কাজ হয়। খুব দারুণ কাজ হয়। ফেসবুকে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে ক্লোজ গ্রুপ অবশ্যই, সেই গ্রুপে তাদেরকে আরজিবি ছবি তৈরি করতে হয়, কিভাবে করতে হয় তার ট্রেনিং হয়। সেই তৈরি করতে করতে যারা যুক্ত ভালো করতে পারে কাজ, তাদেরকে আবার আই অ্যাস্ট্রোনমার বলে একটা নাম দেওয়া হয়। সেই আই অ্যাস্ট্রোনমাররা অনেক সময় সরাসরি এই যে জায়ান্ট মিটার রেডিও টেলিস্কোপ, এই টেলিস্কোপে কাজ করতে পারেন বা সরাসরি মানে ওদের সিটিজেন সায়েন্স থেকে ধীরে ধীরে ওটা কিন্তু